প্রকৃতির এক অপরূপ লীলাভূমি এবং উত্তরবঙ্গের প্রবেশদ্বার হলো ডুয়ার্স। সবুজ আর শান্ত প্রকৃতির মাঝে হারিয়ে যেতে বন্যপ্রাণীদের কাছাকাছি আসতে এবং দিগন্ত বিস্তৃত চা বাগান দেখতে ডুয়ার্সের জুড়ি মেলা ভার। ডুয়ার্সের প্রধান আকর্ষণ হলো এখানকার বিস্তীর্ণ চা বাগান। শুধু চোখ জুড়ানো দৃশ্যই নয়, এই চা বাগানগুলি এই অঞ্চলের অর্থনীতিরও মূল ভিত্তি। চা বাগানের বাইরে ডুয়ার্সের আসল সৌন্দর্য লুকিয়ে রয়েছে এর ঘন জঙ্গলে, যা বিভিন্ন বন্যপ্রাণীদের আবাসস্থল। হাতি, গন্ডার, বাঘ, হরিণ এবং নানান প্রজাতির পাখির এখানে অবাধ বিচরণ। বিস্তীর্ণ চা বাগান এবং ছোট ছোট নদী, এগুলোর পাশাপাশি ডুয়ার্সের অন্যতম আকর্ষণ এখানকার ঘন জঙ্গলে হওয়া বিভিন্ন ধরনের জঙ্গল সাফারি। প্রতি বছর হাজারে হাজারে মানুষ ছুটে আসেন ডুয়ার্সের এই প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানকার জঙ্গলে হওয়া বিভিন্ন ধরনের জঙ্গল সাফারির রোমাঞ্চকর অভিজ্ঞতা উপভোগ করতে। তবে এর মধ্যে যাদের ডুয়ার্সে আসার পরিকল্পনা রয়েছে তাদের উদ্দেশ্যে বলে রাখি, 2025-এ কিন্তু এই জঙ্গল সাফারির নিয়মগুলোর ক্ষেত্রে আমূল পরিবর্তন আনা হয়েছে। তাই আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে 2025-এ ডুয়ার্সের জঙ্গল সাফারির ক্ষেত্রে যে নতুন নিয়মগুলো প্রণয়ন করা হয়েছে সেগুলোর সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব এবং তার পাশাপাশি ডুয়ার্সের জঙ্গলে হওয়া সমস্ত ধরনের জঙ্গল সাফারির পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরবো। তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, ভিডিওটা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন, তার কারণ ভিডিওটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তবে জঙ্গল সাফারি মূল ভিডিওতে প্রবেশ করার আগে ডুয়ার্সের এই জঙ্গল সাফারিগুলো যে সমস্ত জঙ্গলকে কেন্দ্র করে হয় সেই জঙ্গলগুলোর সম্বন্ধে সংক্ষেপে একদম প্রাথমিক কিছু ধারণা আপনাদের দিয়ে রাখি, তাহলেই এই জঙ্গলগুলোতে হওয়া বিভিন্ন ধরনের জঙ্গল সাফারিগুলোর সম্বন্ধে আপনাদের বুঝতে সুবিধা হবে। ডুয়ার্সে বেশ কিছু সংরক্ষিত বনাঞ্চল দেখতে পাওয়া যায়। এর মধ্যে যেমন রয়েছে গরুমারা ও জলদাপাড়ার মতন গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান, ঠিক তেমনই পাশাপাশি রয়েছে চাপড়ামারি ও চিলেপাতার মতন বন্যপ্রাণী অভয়ারণ্য এবং সঙ্গে রয়েছে বিশাল বক্সা টাইগার রিজার্ভ, যা শুধু বাঘ নয় অন্যান্য অনেক প্রাণীর আবাসস্থলও। প্রথমেই বলি গরুমারা জাতীয় উদ্যানের বিষয়। ডুয়ার্সের অন্যতম একটি আকর্ষণীয় স্থান এটি। গরুমারা জাতীয় উদ্যান ও চাপড়ামারি অভয়ারণ্য এই দুটি একে অপরের খুব কাছাকাছি অবস্থিত। বলা যেতে পারে মূর্তি নদী এই দুটি সংরক্ষিত এলাকার মধ্যে প্রাকৃতিক সীমানা তৈরি করেছে। তাই অনেকে মনে করেন গরুমারা জাতীয় উদ্যানেরই একটি অংশ হলো এই চাপড়ামারি অভয়ারণ্য। আর এই গরুমারা জঙ্গলের প্রবেশপথ হিসাবে সাধারণত লাটাগুড়িকেই চিহ্নিত করা হয়ে থাকে। এবার বলি ডুয়ার্সের আরো একটি আকর্ষণীয় স্থান অর্থাৎ জলদাপাড়া জাতীয় উদ্যানের বিষয়। জলদাপাড়া জাতীয় উদ্যান ও চিলাপাতা অভয়ারণ্য এই দুটিও একে অপরের খুব কাছেই অবস্থিত। তবে এক্ষেত্রে তোরসা নদী এই দুটি সংরক্ষিত এলাকার মধ্যে প্রাকৃতিক সীমানা তৈরি করেছে। এই চিলাপাতা অভয়ারণ্য কিন্তু এই জলদাপাড়া জাতীয় উদ্যান ও বক্সা ব্যাঘ্র প্রকল্পের মধ্যে একটা গুরুত্বপূর্ণ করিডোর হিসাবেও কাজ করে। এই জলদাপাড়া জঙ্গলের প্রধান প্রবেশপথ হলো মাধারীহাট। তবে সম্ভবত এই জঙ্গলের দক্ষিণ দিকেও আরো একটি প্রবেশপথ রয়েছে, যেটি হলো শালকুমার। তবে এই দ্বিতীয় প্রবেশপথটি নিয়ে আমি ততটা নিশ্চিত নই। ডুয়ার্সের আরো একটি গুরুত্বপূর্ণ স্থান হলো এখানকার বক্সা জয়ন্তী জঙ্গল। এই বক্সা জয়ন্তী জঙ্গল আসলে একই অবিচ্ছেদ্য জঙ্গলের দুটি গুরুত্বপূর্ণ অংশ। এটিকে আলাদা জঙ্গল কোনোভাবেই বলা যায় না, বরং এটি একটি বৃহত্তর বনভূমির ভিন্ন এলাকা। তবে ভৌগোলিকভাবে রায়ডাক নদী এই বক্সা ও জয়ন্তীর মাঝে একটি প্রাকৃতিক সীমানা তৈরি করেছে। এই বক্সা জঙ্গলের প্রধান প্রবেশদ্বার হলো রাজা ভাত খাওয়া আর জয়ন্তী জঙ্গলের প্রধান প্রবেশদ্বার হলো জয়ন্তী চেকপোস্ট। সুপ্রভাত, ঘড়ির কাঁটায় এখন সময় হলো ভোর 5:30 এবং যথারীতি বন দপ্তরের জিপ এসে হাজির হয়ে গেছে আমাদের রিসর্টে। তবে এক্ষেত্রে এটাও বলে রাখা দরকার, সাফারি বুকিং এর ক্ষেত্রে বন দপ্তরের জিপ সাধারণত রিসর্ট থেকে নিতে বা রিসর্টে পৌঁছাতে আসে না। এটা আমরা আমাদের রিসর্ট কর্তৃপক্ষকে বলে রেখেছিলাম বলে সার্ভিস চার্জ বাবদ কিছু টাকার পরিবর্তে এই বিশেষ সুবিধাটা রিসর্টই আমাদের পাইয়ে দিয়েছেন। আর আজকের আমাদের এই রোমাঞ্চকর যাত্রায় সফর সঙ্গী হিসাবে আমরা সঙ্গে পেয়েছি একজন 6 বছরের খুদে সদস্যকেও।
আর এভাবেই সকাল সকাল বন দপ্তরের জিপে চেপে আমাদের বহু প্রতীক্ষিত গরুমারা জঙ্গলে ওয়াচ টাওয়ার জঙ্গল সাফারির যাত্রাটাও শুরু হয়ে গেল। তবে যারা প্রথমবার ডুয়ার্সে এসে এখানে জঙ্গল সাফারি করার কথা ভাবছেন, সবার প্রথম এখানকার জঙ্গল সাফারিগুলোর সম্বন্ধে আপনাদের প্রাথমিক কিছু ধারণা স্পষ্ট থাকা দরকার। যেমন ডুয়ার্সের জঙ্গলে 3 ধরনের জঙ্গল সাফারির ব্যবস্থা রয়েছে। এক, জিপ সাফারি, যেখানে আপনাদের হুটখোলা জিপে করে জঙ্গলের নির্দিষ্ট একটা অংশ অব্দি ঘুরিয়ে দেখানো হবে। এক্ষেত্রে কিন্তু জিপ থেকে নামার অনুমতি নেই। এক্ষেত্রে জিপের মধ্যে থেকেই আপনাদের জঙ্গল সাফারির রোমাঞ্চ অনুভব করতে হবে। তবে জঙ্গল বিশেষে কিছু কিছু জিপ সাফারির ক্ষেত্রে আপনাদের নির্দিষ্ট কিছু ওয়াচ টাওয়ারে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে আপনারা বন্যপ্রাণী দেখার সুযোগ পাবেন। 2, ওয়াচ টাওয়ার সাফারি। এক্ষেত্রে আপনাদের জিপে করে জঙ্গলের মধ্যে দিয়ে নির্দিষ্ট কোনো ওয়াচ টাওয়ারে নিয়ে গিয়ে নামানো হবে, যাতে আপনারা এই ওয়াচ টাওয়ার থেকেই বন্যপ্রাণী দেখার সুযোগ পান। এবং 3, হাতি সাফারি। এক্ষেত্রে হাতির পিঠে চড়ে আপনারা জঙ্গলের ভিতরে ঘোরার রোমাঞ্চ অনুভব করতে পারবেন। যদিও এখানকার সমস্ত জঙ্গলে এই 3 ধরনের জঙ্গল সাফারির ব্যবস্থা একসাথে নেই। যেমন গরুমারা জঙ্গলে এই 3 ধরনের জঙ্গল সাফারির ব্যবস্থাই রয়েছে, অন্যদিকে জলদাপাড়া জঙ্গলে হাতি সাফারি এবং জিপ সাফারির ব্যবস্থা রয়েছে, আর বক্সা জয়ন্তী জঙ্গলে শুধুমাত্র জিপ সাফারির ব্যবস্থাই রয়েছে। এখানকার জলদাপাড়া এবং বক্সার জয়ন্তী জঙ্গলের ক্ষেত্রে যে জিপ সাফারিগুলো হয়, সেক্ষেত্রে জিপে করে আপনাদের এই জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে এই জঙ্গলের মধ্যেই থাকা কিছু নির্দিষ্ট ওয়াচ টাওয়ারের সামনে নামিয়ে দেওয়া হয়, যার ফলে আপনারা সেই ওয়াচ টাওয়ারগুলিতে উঠে গিয়ে সেই ওয়াচ টাওয়ারের ওপর দাঁড়িয়ে বন্যপ্রাণী দেখার সুযোগ পান। কিন্তু এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম হলো গরুমারা জঙ্গল। গরুমারা জঙ্গলের ক্ষেত্রে কিন্তু জিপ সাফারি এবং ওয়াচ টাওয়ার সাফারি একদমই আলাদা। গরুমারা জঙ্গলে জিপ সাফারির সময় ওয়াচ টাওয়ারে নিয়ে যাওয়া হয় না। এখানে ওয়াচ টাওয়ার সাফারির আলাদা ব্যবস্থা রয়েছে। তাই যদি আপনারা গরুমারা জঙ্গলের ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে বন্যপ্রাণী দেখতে চান, তবে আপনাদের গরুমারা জঙ্গলে জিপ সাফারির পরিবর্তে ওয়াচ টাওয়ার সাফারির টিকিট কাটতে হবে। এই গরুমারা এবং গরুমারা সংলগ্ন চাপড়ামারি জঙ্গল মিলিয়ে এখানে 5 রকমের ওয়াচ টাওয়ার সাফারির ব্যবস্থা রয়েছে, যার মধ্যে গরুমারা জঙ্গলে 4 রকমের এবং চাপড়ামারি জঙ্গলে 1 রকমের ওয়াচ টাওয়ার সাফারি করানো হয়। গরুমারা জঙ্গলে যে 4টি ওয়াচ টাওয়ার সাফারি করানো হয় সেগুলি হলো যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার সাফারি, মেতলা ওয়াচ টাওয়ার সাফারি, চুকচুকি ওয়াচ টাওয়ার সাফারি এবং চন্দ্রচূড় ওয়াচ টাওয়ার সাফারি। তবে আপাতত মূর্তি নদীর কাছে ব্রিজের কাজ চলছে, তাই এই চন্দ্রচূড় ওয়াচ টাওয়ার সাফারির বুকিং নেওয়া পুরোপুরি বন্ধ রয়েছে। আর গরুমারা সংলগ্ন চাপড়ামারি জঙ্গলে রয়েছে চাপড়ামারি ওয়াচ টাওয়ার সাফারি। এই 5টা ওয়াচ টাওয়ার সাফারির মধ্যে সবথেকে বেশি চাহিদা যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার সাফারির, অর্থাৎ যেটা এখন আমরা করছি। আসুন এবার দেখে নেওয়া যাক গরুমারা জঙ্গলে যে 3 ধরনের সাফারি করানো হয় সেগুলোর বুকিং কোন কোন জায়গা থেকে পাওয়া যায়। প্রথমেই বলে রাখি, সমস্ত ধরনের সাফারির জন্য অনলাইন টিকিট বুকিং ব্যবস্থা এখন পুরোপুরি বন্ধ রয়েছে। তাই যে কোনো ধরনের সাফারি বুক করার জন্য আপনাদের অফলাইনে অর্থাৎ সশরীরে নির্দিষ্ট কাউন্টারে উপস্থিত হয়েই টিকিট বুক করতে হবে। গরুমারা জঙ্গলে জিপ সাফারির বুকিং গরুমারার প্রধান প্রবেশদ্বার লাটাগুড়ির কাছে এখানকার প্রধান কার্য অফিস লাটাগুড়ি এনআইসি এবং মূর্তি ব্রিজের কাছে মূর্তি বিট অফিস, এই 2 জায়গা থেকেই পাওয়া যায়। এবার বলি হাতি সাফারির কথা। গরুমারা জঙ্গলে হাতি সাফারি আপাতত একটা জায়গাতেই হচ্ছে, সেটা হলো ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প। আর গরুমারা জঙ্গলে এই হাতি সাফারির বুকিং 2 জায়গা থেকে পাওয়া যায়, এক এই ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প থেকে এবং আরেকটি লাটাগুড়ি এনআইসি থেকে। এক্ষেত্রে বলে রাখা দরকার, যেদিন আপনারা হাতি সাফারি করতে চাইছেন তার ঠিক আগের দিন টিকিট বুকিং কাউন্টারে সশরীরে গিয়ে এই টিকিট আপনাদের বুক করে আসতে হবে। যদি আপনারা গ্রুপে আসেন তবে সেক্ষেত্রে গ্রুপের যে কোনো একজন সদস্য তার নিজের এবং গ্রুপের বাকি সদস্যদের অরিজিনাল আধার কার্ড এবং সেই আধার কার্ডের 1 কপি করে জেরক্স সঙ্গে নিয়ে আসলেই এই বুকিং সেরে ফেলতে পারবেন। বন দপ্তরের একজন কর্মীর সাথে কথা বলে জানতে পারলাম, গরুমারা জঙ্গলে এই মুহূর্তে মোট 4টি হাতি রয়েছে যারা এই হাতি সাফারিতে অংশগ্রহণ করে থাকে। গরুমারা জঙ্গলে এই হাতি সাফারির সময় প্রত্যেকটা হাতিতে একজন করে মাউন্ট অর্থাৎ হাতি চালক থাকেন এবং হাতি চালক বাদে প্রত্যেকটা হাতিতে সর্বাধিক 2 জন করে চেপে জঙ্গলে প্রবেশের প্রবেশানুমতি থাকে। অর্থাৎ হাতি সাফারির সময় এক একটি স্লটে মোট 4টি হাতি মাউথ বাদে সর্বাধিক 8 জনকে নিয়ে জঙ্গলে প্রবেশ করতে পারে। আর তাই হাতি সাফারির ক্ষেত্রে এক একটি স্লটে মোট 8টি করে টিকিট ইস্যু করা হয়। তবে সমস্যাটা হলো এই 8 জনের টিকিট একটাই টিকিট কাউন্টার থেকে একসাথে ইস্যু করা হয় না। এক্ষেত্রে 50% টিকিট অর্থাৎ 4 জনের টিকিট ইস্যু করা হয় ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প থেকে এবং বাকি 4 জনের টিকিট ইস্যু করা হয় লাটাগুড়ি এনআইসি থেকে। তার মানে বুঝতেই পারছেন, যদি হাতি সাফারির ক্ষেত্রে আপনাদের গ্রুপের সদস্য সংখ্যা 4 জনের অধিক হয় তবে সেক্ষেত্রে 2টো কাউন্টার থেকে কিন্তু আপনাদের মিলিয়ে এই টিকিট সংগ্রহ করতে হবে।
হবে। একটাই কাউন্টার থেকে আপনারা সকলের টিকিট কিন্তু পাবেন না, আর না হলে আপনাদের দুটো আলাদা আলাদা স্লটে এই হাতি সাফারির পরিকল্পনা করতে হবে। এবার আসা যাক এখানকার ওয়াচ টাওয়ার সাফারির কথায়। গরুমারা এবং গরুমারা সংলগ্ন চাপড়ামারি জঙ্গল মিলিয়ে যে 5 ধরনের ওয়াচ টাওয়ার সাফারি এখানে হয়, তার প্রত্যেকটা টিকিট আপনারা লাটাগুড়ি এনআইসি থেকেই পেয়ে যাবেন। যদিও এই 5 ধরনের ওয়াচ টাওয়ার সাফারির মধ্যে চন্দ্রচূড় ওয়াচ টাওয়ার সাফারি এখন পুরোপুরি বন্ধ রয়েছে। লাটাগুড়ি এনআইসি ছাড়াও যাত্রাপ্রসাদ, চাপড়ামারি এবং চুকচুকি এই 3 ধরনের ওয়াচ টাওয়ার সাফারির বুকিং আপনারা মূর্তি বিট অফিস থেকেও পেয়ে যাবেন। এছাড়া মেতলা ওয়াচ টাওয়ার, যেখানে মোষের গাড়িতে করে আপনাদের ওয়াচ টাওয়ারে নিয়ে যাওয়া হয়, তার টিকিটও লাটাগুড়ি এনআইসি ছাড়া রামসাই কাউন্টার থেকেও পেয়ে যাবেন। বন দপ্তরের জিপসি গাড়িতে চেপে এখন আমরা চলে এসেছি মূর্তি বিট অফিসে। বুকিং যেহেতু আমাদের আগের থেকেই করা রয়েছে, তাই এখন শুধুমাত্র আমাদের এই ওয়াচ টাওয়ার সাফারির টিকিটটা এখান থেকে সংগ্রহ করে নিতে হবে। যেহেতু এই যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার সাফারির চাহিদা অনেকটাই বেশি, তাই যদি আপনারা এই ওয়াচ টাওয়ার সাফারিটা করতে চান, তবে সাফারি শুরু হওয়ার অন্তত 1 ঘন্টা আগে বুকিং কাউন্টারে এসে নিজেদের টিকিটটা অবশ্যই বুক করে রাখবেন, না হলে কিন্তু টিকিট পাবেন না। এখন স্ক্রিনে যে তালিকাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগের তালিকা। বর্তমানে এই তালিকা অনুযায়ী সাফারির সময়গুলোই শুধু অপরিবর্তিত রয়েছে, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী সাফারির খরচে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, যা এখনো এই পুরনো তালিকায় সংশোধন করা হয়নি। এই প্রসঙ্গেই বলি, লাটাগুড়ি এনআইসি এবং মূর্তি বিট অফিস থেকে ওয়াচ টাওয়ার সাফারির টিকিট বুক করার পর এই বুকিং কাউন্টারগুলোর থেকেই ওয়াচ টাওয়ার সাফারির জন্য জিপসি গাড়ি বরাদ্দ করে দেওয়া হয় এবং ওয়াচ টাওয়ার সাফারির শেষে এই জিপসি গাড়িগুলো সবাইকে এনে আবার এই কাউন্টারেই নামিয়ে দেয়। আপনাদের সবাইকে গুড মর্নিং। আমি তপন রায়, পথ পরিদর্শক, আপনাদের সঙ্গে জঙ্গল টুরে যাচ্ছি। এই মূর্তি থেকে আমরা পিক আপ শুরু করলাম। এখন আমরা চলছি যাত্রাপ্রসাদের দিকে। এক পাশে জঙ্গল পাচ্ছি, একদিকে চা বাগান। তো চা বাগানটা হচ্ছে বাতাবাড়ি টাটা টি স্টেট, তার পাশে রয়েছে নাওড়া জঙ্গল, এটা টেরিটোরিয়াল জঙ্গল। আর সামনে একটা ছোট মার্কেট পড়বে, বাতাবাড়ি ফার্ম মার্কেট। পার করে আমরা পাচ্ছি গরুমারা চেকপোস্ট। আমরা গরুমারা চেকপোস্ট থেকে জঙ্গলে প্রবেশ করব। আর কিছুক্ষণের মধ্যেই আমরা যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার সাফারি যেখান থেকে শুরু হয় সেখানে পৌঁছে যাব, এবং বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী এই ওয়াচ টাওয়ার সাফারিগুলোর জন্য খরচ কত পড়ছে বা এক একটা ওয়াচ টাওয়ার সাফারির জন্য সময় কি নির্ধারিত করা হয়েছে, সেগুলো এই ভিডিওরই পরবর্তী অংশে আপনাদের সাথে ভাগ করে নেব। আপাতত আমরা পৌঁছে গেছি গরুমারা জাতীয় উদ্যানের যে জায়গা থেকে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার সাফারি শুরু করা হয় সেই স্থানে। এখানে ওয়াচ টাওয়ার সাফারিগুলো করবার জন্য প্রত্যেকের সাথে কিন্তু একটা করে অরিজিনাল গভর্নমেন্ট আইডি কার্ড এবং তার 1 কপি জেরক্স সঙ্গে রাখা বাধ্যতামূলক। যদি আপনারা গ্রুপে আসেন, তবে সেক্ষেত্রে গ্রুপের যে কোনো একজন সদস্য তার নিজের এবং গ্রুপের বাকি সদস্যদের অরিজিনাল আধার কার্ড এবং সেই আধার কার্ডের 1 কপি করে জেরক্স সঙ্গে নিয়ে আসলেই এই বুকিং সেরে ফেলতে পারবেন। জঙ্গলে প্রবেশের পূর্বে জঙ্গলের প্রবেশদ্বারের ঠিক পাশেই এই চেকপোস্টে আপনাদের গভর্নমেন্ট আইডি কার্ড দেখিয়ে কতজন মিলে জঙ্গলে প্রবেশ করছেন সেই তথ্য এখানে নথিভুক্ত করাতে হবে, তবেই জঙ্গলে প্রবেশের অনুমতি মিলবে। আমাদের সমস্ত নথিপত্র যাচাই করে জঙ্গলে প্রবেশের অনুমতি দিয়ে দেওয়া হয়েছে। আপাতত আমরা জিপে করে যাচ্ছি যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। দুধারে জঙ্গলের মাঝখান দিয়ে জিপসি গাড়িতে করে যাওয়ার অনুভূতিটা কিন্তু দারুণ লাগে। প্রায় 7 থেকে 8 কিলোমিটার গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হয় এই সাফারির ক্ষেত্রে, যেখানে আপনাদের চোখ কান সর্বদা সজাগ রাখতে হবে, তার কারণ যে কোনো সময় কিন্তু বন্যপ্রাণীদের দেখা মিলতে পারে। এই জঙ্গলে হাতি, গন্ডার, বাইসন, হরিণ, বুনো শুয়োর, ময়ূর, ল্যাপার্ড ইত্যাদি এমনকি বিভিন্ন প্রজাতির পাখি দেখারও সম্ভাবনা রয়েছে, যদিও বন্যপ্রাণীদের দেখা মেলাটা অনেকাংশেই ভাগ্যের ওপর নির্ভরশীল। আর এই সফরযাত্রা যত এগোতে থাকবে, পাতলা জঙ্গল ধীরে ধীরে ঘন জঙ্গলে পরিণত হবে। আসুন এবার নতুন নিয়ম অনুযায়ী এই ওয়াচ টাওয়ার সাফারিগুলো বুক করতে এখন খরচ কত পড়ছে বা এই ওয়াচ টাওয়ার সাফারিগুলোর জন্য কি কি সময় নির্ধারিত রয়েছে সেগুলো একটু জেনে নেওয়া যাক। প্রথমেই বলি, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সপ্তাহের এই একটা দিন ডুয়ার্সের সমস্ত জঙ্গলে সমস্ত ধরনের সাফারি কিন্তু বন্ধ থাকে, এবং প্রতি বছর 16ই জুন থেকে 15ই সেপ্টেম্বর বর্ষাকালের জন্য বছরের এই 3টে মাস ডুয়ার্সের সমস্ত জঙ্গল বন্ধ থাকে। তাই খুব স্বাভাবিকভাবেই ডুয়ার্সের জঙ্গলগুলোকে কেন্দ্র করে যে
সাফারিগুলো এখানে হয় সেগুলো কিন্তু এই সময় বন্ধই থাকে। এই ওয়াচ টাওয়ার সাফারিগুলো সারাদিনে মোট 4টি ভাগে পরিচালিত হয় এবং প্রত্যেকটা ওয়াচ টাওয়ার সাফারির জন্য 1.5 ঘন্টা করে সময় বরাদ্দ থাকে। মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাসে এই ওয়াচ টাওয়ার সাফারিগুলো যে সময় করানো হয় সেগুলো হলো সকাল 6টা থেকে সকাল 7:30টা, সকাল 8:30 থেকে সকাল 10টা, দুপুর 2টো থেকে দুপুর 3:30 এবং বিকেল 4:30 থেকে সন্ধ্যে 6টা অবধি। অন্যদিকে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসে এই সময়টা আংশিক পরিবর্তন হয়ে গিয়ে সকাল 6:30 থেকে সকাল 8টা, সকাল 9টা থেকে সকাল 10:30টা, দুপুর 1টা থেকে দুপুর 2:30 এবং দুপুর 3:30 থেকে বিকেল 5টা এই সময়গুলোতেই এই ওয়াচ টাওয়ার সাফারিগুলো করানো হয়। প্রত্যেক দিন দিনের একদম শেষ ওয়াচ টাওয়ার সাফারিতে একটা বিশেষ আকর্ষণ থাকে, সেটা হলো ওয়াচ টাওয়ার সাফারির শেষে জিপে করে সমস্ত অতিথিদেরকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখানে 8 ঘন্টা থেকে 45 মিনিট একটা আদিবাসী নৃত্যের বন্দোবস্ত থাকে। এবার আসা যাক এই ওয়াচ টাওয়ার সাফারিগুলোর খরচের দিকে। এখন স্ক্রিনে আপনারা যে ভিডিওটা দেখছেন এটা আগের ওয়াচ টাওয়ার সাফারির খরচের তালিকা। আগে ওয়াচ টাওয়ার সাফারি করানোর জন্য বেশ কিছু খরচ আপনাদের থেকে নেওয়া হতো, যার মধ্যে থাকতো এন্ট্রি ফি, গাইড চার্জ, রোড চার্জ এবং জিপসি ফেয়ার, যার ফলে এই ওয়াচ টাওয়ার সাফারিগুলো আগে অনেকটাই খরচ সাপেক্ষ হয়ে যেত। কিন্তু বর্তমানে যে খরচগুলো লাগছে সেটা মাত্র জিপসি ফেয়ার, গাইড চার্জ এবং এখানকার উন্নয়ন কার্যের জন্য জিপে যতজন যাবেন প্রত্যেকের জন্য 10 টাকা করে জন পিছু। এবং যারা দিনের শেষ ওয়াচ টাওয়ার সাফারি করবেন তাদের ক্ষেত্রে এই খরচগুলোর সাথে অতিরিক্ত যুক্ত হচ্ছে 90 টাকা, যেহেতু দিনের শেষ ওয়াচ টাওয়ার সাফারিতে একটা আদিবাসী নৃত্যের বন্দোবস্ত থাকে এবং এই 90 টাকার বিনিময়ে আপনাদেরকে এখানকার মহিলাদের হাতে তৈরি পাটের কিছু জিনিসও উপহার স্বরূপ দেওয়া হবে। যদি আপনারা মূর্তি বিট অফিস থেকে এই ওয়াচ টাওয়ার সাফারিগুলো বুক করেন তবে সেক্ষেত্রে দিনের প্রথম 3টে সময় বন্ধনী অর্থাৎ টাইম স্লটে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার সাফারির জন্য খরচ পড়বে জিপসি ফেয়ার বাবদ 1250 টাকা, গাইড চার্জ বাবদ 350 টাকা এবং এখানকার উন্নয়ন কার্যের জন্য জিপে যতজন থাকবেন প্রত্যেকের জন্য 10 টাকা করে জন পিছু, যাতে এই খরচটা গিয়ে দাঁড়াচ্ছে ওই মোটামুটি 1700 টাকার কাছাকাছি। একইভাবে মূর্তি বিট অফিস থেকে দিনের প্রথম 3টে স্লটে চাপড়ামারি ওয়াচ টাওয়ারের জন্য খরচ যা যাত্রাপ্রসাদে পড়ছে এখানেও তাই পড়ছে, শুধু এক্ষেত্রে জিপসি ফেয়ারটা 100 টাকা বেড়ে গিয়ে 1350 টাকা হয়ে যাচ্ছে, যার ফলে এই ওয়াচ টাওয়ার সাফারির জন্য খরচ প্রায় 1800 টাকা মতন পড়ছে। একইভাবে এই মূর্তি বিট অফিস থেকেই দিনের প্রথম 3টে স্লটে চুকচুকি ওয়াচ টাওয়ারের ক্ষেত্রে বাকি খরচগুলো আগের দুটো ওয়াচ টাওয়ারের মতনই থাকছে, শুধু এক্ষেত্রে জিপসি ফেয়ারটা 1500 টাকা হয়ে যাচ্ছে, যার ফলে এই ওয়াচ টাওয়ার সাফারির জন্য খরচ পড়বে আপনাদের ওই 1900 টাকা মতন। যদি আপনারা লাটাগুড়ি এনআইসি থেকে এই ওয়াচ টাওয়ার সাফারিগুলো বুক করেন তবে অন্যান্য খরচগুলো অপরিবর্তিতই থাকবে, শুধুমাত্র জিপসির খরচে সামান্য কিছু হেরফের হতে পারে। এই ওয়াচ টাওয়ার সাফারির ক্ষেত্রে যে জিপসি গাড়িগুলোতে করে জঙ্গলে নিয়ে যাওয়া হয় সেই গাড়িগুলোর প্রত্যেকটাতে সর্বাধিক 6 জন করে যাওয়ার অনুমতি থাকে এবং গাইড নিয়ে 7 জন। মেতলা ওয়াচ টাওয়ার সাফারির বুকিং 2 জায়গা থেকে হয়, আগেই বলেছি, লাটাগুড়ি এনআইসি এবং রামসাই কাউন্টার থেকে। আর এই মেতলা ওয়াচ টাওয়ার সাফারি শুরু করা হয় কালীপুর ইকো ভিলেজ থেকে, যা রামসাই কাউন্টার থেকে একদমই কাছে। আপনারা চাইলে নিজেদের ব্যক্তিগত গাড়িতে করে এই রামসাই কাউন্টারে এসে এখান থেকে টিকিট বুক করেও এই ওয়াচ টাওয়ার সাফারিটা করতে পারেন। সেক্ষেত্রে রামসাই কাউন্টার থেকে এই ওয়াচ টাওয়ার সাফারির খরচ পড়বে গাইড চার্জ বাবদ 350 টাকা এবং এই ওয়াচ টাওয়ার সাফারির জন্য আগে কিছুটা রাস্তা মোষের গাড়ি ব্যবহার করতে হয়, তাই এই মোষের গাড়িতে জন পিছু 60 টাকা করে পড়বে। এই একটা মোষের গাড়িতে সর্বাধিক 6 জন করে যাওয়ার অনুমতি থাকে, গাইড নিয়ে 7 জন এবং ফরেস্ট ডেভেলপমেন্ট চার্জ বাবদ সম্ভবত জন পিছু 10 টাকা করে লাগবে। হিসাব করলে যদি আপনারা 6 জনের গ্রুপে যান সেক্ষেত্রে খরচ পড়ছে ওই 800 টাকা মতন। আর এই বুকিংটাই যদি আপনারা লাটাগুড়ি এনআইসি থেকে করেন তবে অন্যান্য খরচগুলো অপরিবর্তিতই থাকবে, তবে এক্ষেত্রে অতিরিক্ত সংযোজন যেটা ঘটবে সেটা হলো যেহেতু লাটাগুড়ি থেকে রামসাইয়ের দূরত্ব অনেকটাই, তাই বন দপ্তর এক্ষেত্রে আপনাদের জন্য একটা জিপসি গাড়ি বরাদ্দ করে দেবে, যে গাড়িটা আপনাদের লাটাগুড়ি থেকে রামসাই নিয়ে যাবে এবং ওয়াচ টাওয়ার সাফারির শেষে রামসাই থেকে আবার লাটাগুড়িতে ফেরত নিয়ে আসবে। আর এই জিপসি গাড়ির জন্য আপনাদের খরচ পড়বে 1330 টাকা। এক্ষেত্রেও যদি আপনারা 6 জনের গ্রুপে আসেন তবে মোট খরচ পড়বে ওই 2100 টাকা মতন। আর এই সবকটা ওয়াচ টাওয়ার সাফারি যদি আপনারা দিনের শেষ স্লটে করেন তাহলে এই খরচগুলোর সাথে আরো 90 টাকা অতিরিক্ত যুক্ত হয়ে যাবে আদিবাসী নৃত্যানুষ্ঠানের জন্য। আরেকটা কথাও এক্ষেত্রে বলে রাখাটা আবশ্যিক, প্রত্যেকটা ওয়াচ টাওয়ার সাফারির ক্ষেত্রেই কিন্তু গাইড নেওয়াটা বাধ্যতামূলক। আসুন এবার এই গরুমারা জঙ্গলে জিপ সাফারি এবং হাতি সাফারির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি। গরুমারা জঙ্গলে সারাদিনে 3টে স্লটে এই জিপ সাফারিগুলো করানো হয়ে থাকে, যার প্রথম স্লটের সময় হচ্ছে সকাল 6টা থেকে সকাল 7:30টা, দ্বিতীয় স্লটের সময়
সকাল 8:30 থেকে সকাল 10টা এবং তৃতীয় অর্থাৎ দিনের শেষ স্লটের সময় দুপুর 2:30 থেকে বিকেল 4টে পর্যন্ত। অর্থাৎ প্রত্যেকটা স্লট 1 ঘন্টা 30 মিনিটের হয়ে থাকে। তবে শীতকালে এই জিপ সাফারি শুরুর সময়গুলোয় কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। এই সময় প্রত্যেকটা স্লট মোটামুটি 30 মিনিট মতন দেরিতে শুরু করা হয়। আসুন এবার আসা যাক এই জিপ সাফারির খরচের কথায়। জিপ সাফারি করবার সময় প্রত্যেকটা জিপে একজন করে গাইড বাধ্যতামূলকভাবে রাখা হয় এবং গাইড বাদে একটি জিপে সর্বোচ্চ 6 জন ব্যক্তি জঙ্গলে প্রবেশের অনুমতি পান। আর আগেই যেমনটা আপনাদের জানিয়েছি যে এই গরুমারা জঙ্গলে জিপ সাফারির বুকিং 2 জায়গা থেকে হয়, লাটাগুড়ি এনআইসি এবং মূর্তি বিট অফিস। মূর্তি বিট অফিস থেকে দিনের প্রথম 2টো স্লটের ক্ষেত্রে এখন এই জিপ সাফারির জন্য খরচ পড়ছে 2740 টাকা জিপ পিছু। আর এই মূর্তি বিট অফিস থেকেই দিনের তৃতীয় স্লট অর্থাৎ যেটা শেষ স্লট, সেক্ষেত্রে এই খরচটাই পড়ছে 3200 টাকা জিপ পিছু। এক্ষেত্রে 2 জন মিলে জিপ সাফারি করুন বা 6 জন মিলে করুন, এই খরচটা কিন্তু একই থাকছে। আর এই খরচের মধ্যে জিপসি ফেয়ার, গাইড চার্জ বা জঙ্গলে প্রবেশের জন্য যে এন্ট্রি ফি সবকিছু কিন্তু ধরা রয়েছে। লক্ষ্য করলে দেখবেন জিপ সাফারির ক্ষেত্রে দিনের শেষ স্লটের খরচ দিনের বাকি স্লটগুলোর তুলনায় কিন্তু কিছুটা বেশি। তার কারণ ওয়াচ টাওয়ার সাফারির মতো জিপ সাফারিরও শেষ স্লটে কিন্তু আদিবাসী নৃত্য দেখার সুযোগ রয়েছে, তাই এই খরচটাও কিন্তু এর মধ্যেই যুক্ত করা রয়েছে। আর এই জিপ সাফারির বুকিংগুলোই যদি আপনারা লাটাগুড়ি এনআইসি থেকে করেন তবে এই খরচে সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসতে পারে। এই জিপ সাফারির বুকিং এর ক্ষেত্রেও যে স্লটে আপনারা জিপ সাফারি করতে চাইছেন তার অন্তত 1 থেকে 1.5 ঘন্টা আগে নির্দিষ্ট কাউন্টারে সশরীরে পৌঁছে যেতে হবে অরিজিনাল আধার কার্ড এবং সেই আধার কার্ডের 1 কপি জেরক্স নিয়ে। আর যদি আপনারা গ্রুপে আসেন তবে সেক্ষেত্রে প্রত্যেকের আসার দরকার নেই, যে কোনো একজন গ্রুপে সবার অরিজিনাল আধার কার্ড এবং তার জেরক্স কপি সঙ্গে নিয়ে আসলেই এই বুকিং সেরে ফেলতে পারবেন। গরুমারা জঙ্গলে জিপ সাফারির পর এবার আসা যাক হাতি সাফারির কথায়। এখানের হাতি সাফারিগুলো সারাদিনে 3টে স্লটে করানো হয়। প্রথম স্লটের সময় সকাল 7টা থেকে সকাল 8টা, দ্বিতীয় স্লটের সময় সকাল 8টা থেকে সকাল 9টা, আর তৃতীয় অর্থাৎ দিনের শেষ স্লটের সময় দুপুর 3টে থেকে বিকেল 4টে। প্রত্যেকটা স্লটের ক্ষেত্রে 1 ঘন্টা করে সময় বরাদ্দ থাকে। তবে শীতকালে এই সাফারিগুলো খানিকটা দেরিতে শুরু হয়। গরুমারা জঙ্গলে বর্তমানে এই হাতি সাফারির জন্য খরচ পড়ছে 1200 টাকা করে জন পিছু। আর আগেই যেমনটা আপনাদের জানিয়েছি যে এই গরুমারা জঙ্গলে এক একটি হাতির পিঠে সর্বাধিক 2 জন করে বসার অনুমতি থাকে। সেক্ষেত্রে যদি 2 জনে আপনারা এই হাতি সাফারি করেন তবে খরচ পড়বে 2400 টাকা। আর এই খরচের মধ্যেই হাতি চালকের ভাড়া বা জঙ্গলের এন্ট্রি ফি সবকিছুই কিন্তু ধরা রয়েছে। আর হাতি সাফারির ক্ষেত্রে যেহেতু আলাদা করে কোনো আদিবাসী নৃত্য অনুষ্ঠানের ব্যবস্থা থাকে না, তাই যে স্লটেই আপনারা হাতি সাফারি বুকিং করুন না কেন এই খরচটা কিন্তু একই থাকবে। আপাতত জিপসি গাড়ি থেকে আমাদের নামিয়ে দাঁড় করানো হলো যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারের সামনে। এই ওয়াচ টাওয়ারগুলোর থেকে বন্যপ্রাণী দেখার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়, যদিও পুরোটাই ভাগ্যের ব্যাপার। তবে বন্যপ্রাণী দর্শন যদি ভাগ্যে নাও জোটে, তৎসত্ত্বেও এখান থেকে বসে দূরের বনানী দৃশ্য আপনাদের প্রত্যেকের কিন্তু মন ছুঁয়ে যাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ঘন্টার পর ঘন্টা মনে হবে এখানেই বসে থাকি। নমস্কার দাদা, আপনার নাম আর পরিচয়টা একটু জানতে চাইবো। আমার নাম তপন রায়, আমি আপনাদের পথ পরিদর্শক। তো আমরা এখন এলাম যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে। তো আপনাদের এই যে যাত্রাপ্রসাদের সামনে গ্রাসল্যান্ড রয়েছে, আর এইটাই হলো বন্যপ্রাণীদের বিচারণ ক্ষেত্র। এখানেই হাতি, গন্ডার, বাইসন, হরিণ, বুলুসুর, লেপার্ড, ময়ূর, এই জায়গাটাই যেসব তৃণভোজী বন্যপ্রাণী সেটা গ্রেজিং করতে আসে। আর মাঝে মধ্যে লেপার্ডও দেখা যায়। তো সামনেটা সলপিট, এই সলপিটে সল্ট দেওয়া হয় এবং গুড় দেওয়া হয়। এখানেই বন্যপ্রাণীরা লবণ খেয়ে, পাশে মূর্তি নদী, এই মূর্তি নদীতে জল খেতে নেমে যায়। আর আমাদের এখানে 4খানা ওয়াচ টাওয়ার রয়েছে। এটাও আপনাদের যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার। আর হচ্ছে চাপড়ামারি ওয়াচ টাওয়ার। আরেকটা রয়েছে আমাদের 3 নম্বর ওয়াচ টাওয়ার রয়েছে, এটা হলো চন্দ্রচূড় ওয়াচ টাওয়ার, খুনিয়া জঙ্গলের। তো সেটা এখন বন্ধ রয়েছে এই মূর্তি নদীর ব্রিজের জন্য। তো আমাদের এখানে এই 3টে ওয়াচ টাওয়ারের মধ্যে এখন চলছে, কিন্তু চুকচুকিটাও দেওয়া হয় মাঝে মধ্যে। চুকচুকি একটা 4 নম্বর ওয়াচ টাওয়ার রয়েছে চুকচুকি। তো চুকচুকি আপনাদের সাধারণত এখন ওয়াচ টাওয়ারটা ড্যামেজ হওয়ার পরে একটু কমই গেস্ট পাঠানো হচ্ছে। তো এই 3টা টাওয়ারই বেসিক্যালি আমাদের টুরিস্ট ভালো হয়, যে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার, চাপড়ামারি ওয়াচ টাওয়ার এবং চুকচুকি ওয়াচ টাওয়ারে।
এই এক একটা ওয়াচ টাওয়ারের বিশেষত্ব কি কি রয়েছে? যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার যেটা, এটা আমাদের হচ্ছে পাহাড়ের ভ্যালির উপরে। আচ্ছা, আর বর্তমানে আমরা এখন যেটাই এই রয়েছে, যে হ্যাঁ বর্তমান যেটা আমরা রয়েছে, আর চাপড়ামারিটা হচ্ছে একটু সিঁড়ি ভেঙে উঠতে হবে, সেটা উঁচু ওয়াচ টাওয়ার, ওটা প্লেনের মধ্যে। আচ্ছা, আর চুকচুকে ওয়াচ টাওয়ার রয়েছে, সেটাও সিঁড়ি ভেঙে উঠতে হয়, এবং কি চন্দ্রচূড় যেটা রয়েছে সেটাও সিঁড়ি ভেঙেই উঠতে হয়, এটা উঁচু টাওয়ার। আচ্ছা। আর আমাদের যাত্রাপ্রসাদটাই শুধু ভ্যালির মধ্যে হয়েছে। আর এমনি ওয়াইল্ড ভিউ দিক দিয়ে যদি যাই তাহলে কোনটাতে বেশি চান্সেস থাকে? বেশি চান্সেস লাখের ওপর, বাট তাও তবু সাইটিংটা আমাদের যাত্রাপ্রসাদেই বেশি হয়। আর এই জঙ্গলটাও বেশি পাওয়া যায়, মোটামুটি প্রায় গেট থেকে 7 কিলোমিটার যাওয়ার পথে রাস্তার উপরে কোনো কোনো সময় হাতি, গন্ডার, বাইসন, হরিণ রাস্তার উপরেই পাওয়া যায়। আচ্ছা, এই যে মানে ওয়াচ টাওয়ার সাফারিটা, এটা মোটামুটি সারা বছর তো ওপেন থাকে না, কোনো একটা নির্দিষ্ট সময় হ্যাঁ, বোধহয় বন্ধ থাকে। এটা 9 মাস আমাদের জঙ্গল খোলা থাকে, 3 মাস জঙ্গল বন্ধ থাকে। আর 3 মাস বন্ধ থাকার কারণটা হচ্ছে যখন লোল্যান্ড গুলো ভরে যায় এই বর্ষায় জলে, তখন জন্তুরা হাইল্যান্ডে চলে আসে, আর সেই সময়টা হচ্ছে জন্তুদের ব্রিডিং সময়। এই জন্য ওদের ডিস্টার্ব দেওয়া উচিত নয়। আমাদের খোলে সেপ্টেম্বরের 15-তে, জুনের 16-তে বন্ধ হয়ে যায়। আচ্ছা, সেপ্টেম্বর থেকে জুন মাস অবধি খোলা থাকে পুরো? হ্যাঁ। এমনি এই জঙ্গল সাফারির জন্য ডুয়ার্সে কোন টাইমটাকে সব থেকে বেস্ট ধরা যেতে পারে? মানে যে সময়টাতে ভালো একটা ভিউ পাওয়া যেতে পারে? এটা হচ্ছে আর্লি মর্নিং, এটা ইভিনিং টাইম, কিন্তু সব থেকে গেস্ট বেশিরভাগই দেখে যায়, কিন্তু যেটা ইভিনিং টাইম সেটাই, যেহেতু ট্রাইবাল ডান্সটাও সঙ্গে রয়েছে। আচ্ছা, এমনি কোন মাস নাগাদ মোটামুটি একটু ভালো পাওয়া যেতে পারে? গরমকাল নাকি একটু? না, শীতকালেই সব থেকে বন্যপ্রাণী দেখার আচ্ছা ভালো, হালকা হয়ে যায়, পাতলা হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। ওয়াচ টাওয়ারগুলোর কাছাকাছি এই সল্ট পিটগুলো থাকার কারণে এখানে বিভিন্ন ধরনের বন্যপ্রাণীদের আগমন ঘটে, এবং ভাগ্যে থাকলে এই ওয়াচ টাওয়ার থেকেই তাদের দেখাও মেলে। যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার থেকে বেরিয়ে আপাতত চলেছি আমরা আমাদের পরবর্তী গন্তব্য অর্থাৎ রাইনো পয়েন্টের দিকে। গরুমারা জঙ্গলে যে কটা ওয়াচ টাওয়ার সাফারি করানো হয় তার মধ্যে এই যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার সাফারির কিন্তু চাহিদা সবসময়ই বেশি থাকে। তার অন্যতম একটা কারণ হচ্ছে একমাত্র এই ওয়াচ টাওয়ার সাফারির ক্ষেত্রেই কিন্তু দুটো ওয়াচ টাওয়ারে একসাথে নিয়ে যাওয়া হয়। এক হচ্ছে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার এবং অন্যটা হচ্ছে এই রাইনো পয়েন্ট, যেখান থেকে রাইনো দেখার সম্ভাবনা কিন্তু থাকে। তবে বেশিরভাগ বন্যপ্রাণী দেখার সম্ভাবনা থেকেই আজ আমরা বঞ্চিত হয়েছি, তার কারণ আজ ভোরবেলা একটু আগে অবধিও বৃষ্টি হয়ে গেছে, আর তাই খুব স্বাভাবিকভাবেই তেনাদের দর্শন আজ খুব একটা প্রাপ্তি হয়নি। এখানেও দেখুন একইভাবে সল্ট পিট রাখা রয়েছে, যাতে এখানে বন্যপ্রাণীরা লবণ খেতে আসলে তাদের দেখার সুযোগ মেলে। প্রকৃতির মাঝে কিভাবে যে এই 1.5 ঘন্টা সময় কেটে গেল সত্যি বোঝাই গেল না। তাই নিয়মে আপাতত জঙ্গল থেকে প্রস্থানের পালা। তবে যেতে যেতে একটা কথাই বলবো, যারা প্রথমবার ডুয়ার্সে আসার পরিকল্পনা করছেন, পারলে এখানকার জঙ্গলে একবার হলেও এই জঙ্গল সাফারির অভিজ্ঞতাটা আপনারা নেবেন। সত্যি কথা বলতে প্রকৃতি কিন্তু আপনাদের ঠকাবে না। প্রকৃতিপ্রেমী মানুষদের জন্য এমনিতেই ডুয়ার্স সারা বছর আসার জন্য একটা আদর্শ স্থান। তবে বিশেষত যারা জঙ্গল প্রেমী মানুষ, তাদের জন্য বর্ষার শেষে ঠিক জঙ্গল খোলার পর এখানে আসাটা সব থেকে বেশি আদর্শ সময় বলে আমার মনে হয়। তার কারণ বর্ষার জলে এই সময় ডুয়ার্সের জঙ্গলকে আরো ঘন ও সবুজ দেখায়। আর যারা ডুয়ার্সের জঙ্গলে আরো ভালোভাবে বন্যপ্রাণী দেখতে চান, তাদের জন্য শীতকালে এখানে আসাটা সব থেকে বেশি ভালো হবে। তার কারণ শীতকালে এই বনাঞ্চলের অধিকাংশ ঘাসপাতাই শুকিয়ে যায়, যার ফলে দূরে থাকা বন্যপ্রাণীও খুব সহজেই দৃষ্টিগোচরে চলে আসে। আমাদের এই 1.5 ঘন্টার যাত্রায় আশানুরূপভাবে বন্যপ্রাণী না দেখতে পেলেও ফেরার পথে বেশ কিছু তৃণভোজীদের সাথেও দেখা হয়ে গেল। আর একদম শেষের এই দৃশ্যটা সারা জীবন আমার মনের মণিকোঠায় সযত্নে তোলা থাকবে। আগন্তুকের মতন আমরা যে দলে বলে তাদের ঘরে ঢুকে পড়েছি, এটা হয়তো এই ময়ূরটির একদমই ভালো লাগেনি। তাই দেখুন কিভাবে সশরীরে সে আমাদের রাস্তা আটক করে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে আমাদের বিরুদ্ধে। চলুন আস্তে 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 আওয়াজটা নিতে দাও। কিচ্ছু করবো না, সরে যা, সামনে দিয়ে তুলো। কি সুন্দর।
পালকটা কিন্তু অনেকটা ইয়ে করেছে। এই ভালো পাওয়া যাচ্ছে ভাই। একটা দে না পালক তো। একটু দাঁড়িয়ে যান দাদা, একটু দাঁড়িয়ে যান। পালকটা কি সুন্দর। ভয়ও পাচ্ছে না। এটা পালক দে না রে, দে না তো পালক। আমি নেব সে। বাড়িতে যে আজকে বৃষ্টির কারণে বিশেষভাবে বন্যপ্রাণী না দেখতে পাওয়ার যে আফসোসটা মনের মধ্যে ছিল, একদম শেষে এই আফসোসটাও আর রইল না। সত্যি আমার আজকের ওয়াচ টাওয়ার সাফারির যাত্রায় এটা আমার কাছে সেরা পাওনা। একদম শেষে জঙ্গল থেকে বেরিয়ে এই চেকপোস্টে যিনি জঙ্গলে প্রবেশ করার সময় স্বাক্ষর দিয়েছিলেন, তার পুনরায় স্বাক্ষরের মাধ্যমে এই ওয়াচ টাওয়ার সাফারির পরিসমাপ্তি ঘটবে। জঙ্গল সাফারি সেরে আমাদের রিসর্টে ফেরার সময় রিসর্টের ঠিক সামনেই চোখে পড়ল এই মনমুগ্ধ করা দৃশ্যটি। ভোরের আলো ফোটার সাথে সাথে এই সবুজ সমুদ্রে শুরু হয় এক অদম্য কর্মযজ্ঞ। চা বাগানের এই শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম, অসীম ধৈর্য এবং মাটির প্রতি তাদের যে গভীর ভালোবাসা, তা প্রত্যেক দিন বয়ে আনে আমাদের কাপে এক সঞ্জীবনী সুধা, যার এক চুমুকে আমাদের প্রত্যেক দিনের ক্লান্তি কোথায় যেন উধাও হয়ে যায়। নগর জীবনের গড্ডলিকা প্রবাহ আর যান্ত্রিকতার বাইরে ডুয়ার্সের এই শান্তস্নিগ্ধ রূপ সত্যি মনকে আপ্লুত করে, হৃদয়ের গভীরে এক নতুন অনুরণন সৃষ্টি করে। যদি ডুয়ার্সের আহ্বান কোনোদিনও আপনাদের এখানে টেনে আনে, তবে নিশ্চিতভাবে এই দৃশ্য আপনাদের মনকে ভরিয়ে দেবে। আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ডুয়ার্সের জঙ্গলে হওয়া সমস্ত ধরনের জঙ্গল সাফারির যাবতীয় তথ্য তুলে ধরতে পেরেছি। তবে এর পরেও যদি কোনো অনুসন্ধান আপনাদের মনে থেকে যায়, তাহলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টের আমি আমার সাধ্য মতন রিপ্লাই করব, কথা দিলাম। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দয়া করে এই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে এই ভিডিওটা পারলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে এর মধ্যেই যারা ডুয়ার্সে এসে জঙ্গল সাফারি করবার পরিকল্পনা করছেন তাদের কাছেও যাতে এই ভিডিওটা পৌঁছাতে পারে। আর একদম অবশেষে, যদি এই ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে ভালোবেসে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে আশীর্বাদ করতে ভুলবেন না কিন্তু। ডুয়ার্স সম্বন্ধে যদি আরো বিস্তারিতভাবে আপনারা জানতে চান, তাহলে কয়েকদিন আগেই আমাদের চ্যানেলে আপলোড হওয়া আমাদের উত্তরবঙ্গ ভ্রমণের প্রথম পর্বটা একবার দেখে নিতে পারেন, যেখান থেকে ডুয়ার্স সম্বন্ধে যাবতীয় তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপাতত বিদায় নেওয়ার পালা, তবে ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।